না। শিক্ষামন্ত্রী এসছে, বড় বড় কথা বলে মুখে, কিন্তু বাস্তবায়ন কোনো কিছুই নাই। পরীক্ষাটা স্থগিত হলে কি এমন অশুদ্ধ হয়ে যেত? শিক্ষামন্ত্রী বিবেকবোধ বলতে না যে স্টুডেন্টরা কিভাবে দেয়। আমি নিজেও যখন হলে ঢুকতেছিলাম আমি 2 বার সেন্সলেস হয়ে পড়ছি। পোলাপানির সাথে কি আপনার কোনো শত্রুতা আছে যে আপনি পোলাপানিরে এভাবে আটক করবেন? কারণ ডিসিপ্লিন রক্ষা করতে হলে অবশ্যই চেইন অফ কমান্ড আমাদেরকে মানতে হবে। নারী প্রধান, সেই নারী প্রধানের হাতে আমরা ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। এর 600 পরিবার এই ফ্যামিলি কার্ড পেয়েছে। ফ্যামিলি কার্ডের জন্য কোনো বরাদ্দ রেখা নেই, অর্থ বরাদ্দ রেখেছি। অসহায় দুস্থ যে পরিবারগুলো আছে আমরা ধীরে ধীরে প্রথমে তাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। আমরা খুবই ক্লান্ত, বুঝছেন। আমরা কোনো সরকারের আমলে এসে আমরা কোনো কিছু সুষ্ঠু কোনো কিছু পাচ্ছি না। গতকাল আপনার পরীক্ষা ছিল, এদের বিকরণেশে চলতেছে আপনার বাচ্চাদের হলো আপনার হাফ ইয়ারলি পরীক্ষা, সাথে হলো যারা ক্লাস 10-এ প্রি টেস্ট। গতকাল পরীক্ষা তো বৈরী আবহাওয়া যে অবস্থা ছিল, এই এলাকাতে তো প্রায় 1 কমের মতো পানি হয়ে গেছিলো। আজকেও তো চলতেছে সেই রেশি, কিন্তু আজকে পরীক্ষাটা বাদ দিতে পারতো। কিন্তু আজকে যে হয়রানি হলাম, বাচ্চারা কেস দুবাইয়ে, বাচ্চারা এই 3 ঘন্টার পরীক্ষা 4 ঘন্টা লাগে, এবং রিক্সাতে চড়েও কোনো লাভ হয় না, রিক্সা যেতেও চায় না, রিক্সাতে জ্যামের ভিতরে বসে থাকতে হয়। তো এই বাচ্চাদের পরীক্ষাগুলো পরে নিতে পারতো না। আবার যারা সকালে পরীক্ষা শুরু হয়েছে, সকাল থেকে সবাই ভিজতে ভিজতে বাসায় গেছে। তো এই যে বাচ্চারা যদি অসুস্থ হয়ে যায়, এর দায়িত্ব কে নেবে? আমি ফোন দিয়েছিলাম ক্লাস টিচারকে যে আজকে অন্তত পরীক্ষাটা বাদ দিয়ে আপনারা করেন। বলছেন আমাদের ডিভিশনে আজকে পরীক্ষা নিতে হবে আমাদেরকে। তো এভাবে পরীক্ষা নিতে হবে, বাচ্চারা যে অসুস্থ হয় এদের দায়িত্ব কে নেবে বলেন আপনার? তো আপনারা একটু দেখেন যে আসলে আমাদের দেশের কোনো সিস্টেম চেঞ্জ হচ্ছে না। শিক্ষামন্ত্রী এসছে, বড় বড় কথা বলে মুখে, কিন্তু বাস্তবায়ন কোনো কিছুই না। এই প্রতিটা সরকারের আমলেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। হ্যাঁ, আমরা কোনো বেনিফিট পাচ্ছি না কারোর কাছ থেকে, কোনো সরকারের কাছ থেকে। তো এটা হলো আসলে খুব এটা মূল্যায়ন হওয়া দরকার। সরকার যে বাচ্চাদেরকে এত কষ্ট দিল, তো এর দায়িত্ব কে নেবে? বাচ্চারা কত অসুস্থ হয়ে গেল, অনেক বাচ্চা তো অসুস্থ হয়ে যাবে। খারাপ পানি, সব পচা ডোবা, এগুলো সব দেখেন, এগুলোর ভিতরে মল সব ভাসে। তো এই বাচ্চারা এইগুলা ভেঙে যে স্কুল না, আজকে তো পরীক্ষাটা পোস্টপোন করলেও পারতো, এবং অন্য জায়গায় পোস্টপোন করছেও, কিন্তু সরকার এই বিকরণেশে করলো না। কারণ অন্য স্কুল কী করছে জানি না। তো আমরা খুব আসলে এগুলা নিয়ে আমরা খুবই ক্লান্ত, বুঝছেন। আমরা কোনো সরকারের আমলে এসে আমরা কোনো কিছু সুষ্ঠু কোনো কিছু পাচ্ছি না, সমাধান পাচ্ছি না। তো এটাই আমাদের প্রশ্ন সরকারের কাছে। এই যুগ ধরে কি এভাবে চলবে সিস্টেম? গভর্নিং বডি আছে, গভর্নিং বডির কোনো এখানে নাই। বাচ্চারা স্কুলে যে কোনো কিছু করতে পারে না, টয়লেট করতে পারে না, তাদের ওয়াশরুমগুলো এত খারাপ। তো এগুলো কে দায়িত্ব নেবে বলেন? একটা নাম করা স্কুল। আজকে স্কুলে তো ভিজে গেছি, এমনকি আমাদের ছাদ থেকেও পানি পড়ছিল, আমরা ভিজে ভিজে সেই পরীক্ষাটা দিয়েছি। তাহলে আমরা অসুস্থ হলে কে পরীক্ষা দিবে? আমরা যদি অসুস্থ হয়ে যাই? আমার স্কুলের নাম ভিকরনেসা নিউ স্কুল অ্যান্ড কলেজ। এই স্থগিত না করে কেন পাল্টাই দিছে? এটা কি যৌক্তিক হইলো? বাচ্চাদের জন্য এটা ঠিক হইলো? হ্যাঁ, এটা তো আর নেই, মানে একটা অমানবিক হইছে। আজকে এই পরিস্থিতিতে সারা বাংলাদেশ পরীক্ষাটা স্থগিত হলে কি এমন অশুদ্ধ হয়ে যেত, কি এমন ধ্বংস হয়ে যেত? না করে পরীক্ষার সেন্টার পাল্টাই দিছে ফাইজলামি। আমি আপনাদের 3টা পয়েন্ট বলি। ফার্স্ট অফ অল হচ্ছে অন্যান্য জেলাতেও বন্যা হচ্ছে, কুমিল্লাতেও বন্যা হচ্ছে, কিন্তু কুমিল্লাতে স্থগিত করতেছে না, কারণ শিক্ষামন্ত্রী বিবেকবোধ বলতে না যে স্টুডেন্টরা কিভাবে দেয়। আমি নিজেও যখন হলে ঢুকতেছিলাম আমি 2 বার সেন্সলেস হয়ে পড়ছি। এরপরে এমসিকিউ কথা যায়, এমসিকিউ কোশ্চেন যে স্টুডেন্টগুলো বইটা 90+ আশা করে, ওরা এখন পাস নিয়ে চিন্তা করতেছে। কুমিল্লার মধ্যে সিবিসি হচ্ছে বেস্ট একটা কলেজ। এখন সিবিসির স্টুডেন্ট যদি পাস নিয়ে চিন্তা করে, তাহলে কোশ্চেন কেমন হয়েছে জানার কথা। দেন হচ্ছে আমাদেরকে 30 মিনিট টাইম এক্সট্রা দিছে, কিন্তু আমাদের কোশ্চেন হাট করছে এমসিকিউ। ওরা কি আমাদেরকে এমসিকিউতে 30 মিনিট টাইম এক্সট্রা দিছে? তাহলে ওরা আমাদের সিকিউতে কেন দিচ্ছে টাইম? এরপরে একটা স্টুডেন্ট যে সেন্সলেস হয়ে গেছে, আমি যে ক্লাসে গেছি, যাওয়ার পর যে টিচার আমার একটু সহানুভূতি দেখাবে, এরকম কিছুই হয় না ক্লাসে। মানে আমি এতটুকুই বলতে চাই, শিক্ষামন্ত্রী বলছিল অভিন্ন প্রশ্নের পরীক্ষা হবে, কিন্তু এটা উনি কী করতেছে? এখানে কি বন্যা হচ্ছে না? ওনার কি এটা চোখে পড়তেছে না? অন্যান্য জেলা আজকে আমরা যে কোশ্চেনের পরীক্ষা দিচ্ছি, এই কোশ্চেনে কিন্তু চট্টগ্রাম বোর্ড অথবা যে 5টা ডিস্ট্রিক্ট ওইগুলো পরীক্ষা দেবে না। বাট আমাদের এডমিশনের মধ্যে কিন্তু এই এইচএসসি রেজাল্টটা অ্যাড হবে। তাহলে কি আমরা ওদের থেকে পিছিয়ে থাকবো না? তাহলে কেন উনি এটা করতেছে? আমি একজন ছাত্রী অভিভাবক। আমার মেয়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজে পরীক্ষার্থী ছিল। আমি পরীক্ষা আরম্ভ হওয়ার সময় ভাবতেই পারিনি কীভাবে ঢুকবে। যে কষ্টে আজকে এই ছাত্রীরা যেভাবে ঢুকলো, এটা একটা বিশাল অভিজ্ঞতা আমার ছাত্র জীবনে। আমিও ছাত্র ছিলাম। এর পরিস্থিতিতে পরীক্ষা বাংলাদেশে হয়েছে আমার কাছে মনে হয় না। পরীক্ষা হয়েছে আরও বড় পরিস্থিতি হয়েছে, কিন্তু পরীক্ষা বন্ধ ছিল। কিন্তু পরীক্ষা চালু হয়েছে, পরীক্ষা শিডিউল চেঞ্জ করা হয় নাই। পরীক্ষাটা কীভাবে দিল? তারপরেও আমি বলি যে সবাই পরীক্ষা দিচ্ছে ঠিক, তবে যে কষ্টে পরীক্ষা দিচ্ছে এভাবে কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। আমি মনে করি সরকার বা আমার সিটি কর্পোরেশন যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া দরকার ছিল। আজকে একটা প্রাকৃতিক দুর্যোগের দিন, ইচ্ছা করলে বোর্ড কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এই পরীক্ষাটা স্থগিত করতে পারত। চট্টগ্রাম বোর্ড
অলরেডি স্থগিত করে দিছে। আমাদের কুমিল্লা বোর্ডকে এটা স্থগিত করতে পারতো না? এই যে গার্ডিয়ান শিক্ষার্থীদের যে ভোগান্তিটা হচ্ছে, এটা অবর্ণনীয়। এই যে এই ঝুঁকি নিয়ে ছেলেমেয়েগুলো পরীক্ষা দিচ্ছে, এটা কোনোভাবেই কাম্য ছিল না। বোর্ডের উচিত ছিল এটা স্থগিত করা। 17তম হয়েছে, উনি 1225 পাইছে, তাহলে ওই মেয়েটা যদি মনে করেন পাশে অ্যান্সার করছে কিনা ওনার মানে ইয়ে প্রত্যেকটা পোলাপানি একই অবস্থা, তো এগুলা কি ঠিক? এই মানে প্রশ্ন করবেন আপনি পোলাপানির সাথে কি আপনার কোনো শত্রুতা আমি আছে যে আপনি পোলাপানির এভাবে আটক করবেন? ছেলে মেয়েগুলো তো আমাদের আমনেরও ছেলে মেয়েগুলা, ঠিক আছে? তাহলে এমন কেন করতেছেন আপনি? ঠিক আছে, যাদের পাশে পানি উঠছে, যাদের নিচতলা বাসা, তারা কিভাবে পড়তেছে? আমাদের তো সর্বক্ষণ একটা টেনশনে থাকা লাগতেছে, আমরা কিভাবে পড়তেছি? আমি বের হয়েছি প্রায় 40 মিনিট আগে, কিন্তু আমি এক্সাম হলে পৌঁছেছি 10 মিনিট পরে, কিন্তু এটার বিনিময়ে আমরা কি পাইতেছি? আমাদের রেজাল্ট কিন্তু সেই সবার মতনই কাউন্ট করা হবে, আমরা কিন্তু সবার মতনই আমরা এডমিশনে পিছিয়ে যাব। আমি গতকাল পর্যন্ত আমি ফেসবুকে অলওয়েজ অ্যাক্টিভ ছিলাম। প্রথমে আপনি খেয়াল করেন যে বাংলাদেশে প্রায় চট্টগ্রাম পরীক্ষার অফ করছে, কিন্তু উনি আমাদেরটা অফ করেন। আপনি যদি খেয়াল করে দেখবেন, কালকে ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত ওয়েদার রিপোর্টটা দিছে। ওয়েদার রিপোর্টে স্পষ্ট আমি দেখেছি যে আপনার আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা ভালো একটা বাড়িতে বজ্রপাত হবে। তো তিনি এই জিনিসটা জানার পরও তিনি কীভাবে আস্তে বইটা রাখেন? আস্তে বইকে না রাখলে ওনার তেমন কোনো অসুবিধা হতো না, তারপর উনি আস্তে বইটা রাখছেন। আরও বড় কথা, আপনি খেলেন, আমি যদি ডিপ অ্যানালিসিস যাই, আমরা তো সায়েন্সের পরীক্ষা দিচ্ছি, আমরা যারা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিব, মানে বইটার মার্কসের জন্য একটা ফিজিক্সের একটা মার্কস দরকার। এই ফিজিক্সের মার্কস যেন আপনার কোনো মানে কি না হয়, কোনো পাশেরই না হয়, সব বোর্ডে এক পরীক্ষা নিছে। তো আজকে যে আপনার ধরেন চট্টগ্রাম বোর্ড নিবে আলাদা, আমরা এক সেকেন্ড কিন্তু স্যার ভিন্ন হয়ে যায়, এটা কিন্তু এখানে একটা পাশেরও হয়ে গেছে। কিন্তু তো ওনার যে লক্ষ্য যে ল্যাবে সেই তরিকা উনি করতে পারেন নাই। তো আবার আমি বলতেছি ওনার সিদ্ধান্ত খুবই বাজে সিদ্ধান্ত হচ্ছে। উনি যদি একটু ভাবতে পারতে, ইভেন কি আজকে সকাল 10টা মধ্যে পরীক্ষা, আমি জানি বর্তমান অনলাইন যুগ, শিক্ষা যারা কর্মকর্তা ওরা অনলাইনে একটু বসে করতে পারে। উনি যদি এটা 8টা বাজে অনলাইন একটা মিটিং করে যদি দেখতে পারতো আমাদের মানে সরজমিন অবস্থাটা, যদি অন্তত ঘোষণা দিতে পারতো আজকে বলে স্থগিত করছি, আলহামদুলিল্লাহ একটা ভালো সিদ্ধান্ত হতো। যাক, এখন যেটা হয়ে গেছে, আমি আশা করি সামনে থেকে সরকার এবং যে শিক্ষা দিতে ভালো একটা শরীয়তে নিবে সিদ্ধান্ত যেন আমাদের এবং শিক্ষার্থীদের উপকার আসে। উপস্থিত মা বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আচ্ছা, এখন মা বোনেরা, এই যে আপনাদের এখানে 600-র মতন পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে, আমি জানি আরও অনেক পরিবার এখানে আছে যারা এখনো পায়নি, ইনশাল্লাহ তারা পাবে। আমরা নির্বাচনের আগে আমরা বলেছিলাম এই দেশের মানুষকে যে বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা অনেকগুলো কাজ করতে চাই মানুষের জন্য এবং দেশের জন্য। তার মধ্যে একটি কাজ ছিল, আমরা বাংলাদেশে, সারা বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, পরিবার মানুষ না, 4 কোটি পরিবার আছে। আমরা এই পরিবারের যে নারী প্রধান, সেই নারী প্রধানের হাতে আমরা ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, এরকম একটি কথা আমরা বলেছিলাম। আজকে এই গৌরনদীতে প্রায় 600 পরিবার এই ফ্যামিলি কার্ড পেয়েছে, আরও পরিবার বাকি আছে, তাদেরকেও ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব। আমরা সরকার যখন গঠন করলাম, সরকার গঠন করার পরে যেই বাজেটটি আমরা পেয়েছিলাম, সেই বাজেটটি হচ্ছে আমাদের আগের সরকারের তৈরি করা বাজেট। সেই বাজেটে তারা ফ্যামিলি কার্ডের জন্য কোনো বরাদ্দ রেখানি। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় পড়েছেন যে গত কয়েকদিন আগে আমরা সংসদে, জাতীয় সংসদে আমরা বাজেট উপস্থাপন করেছি এবং সেই বাজেটে আমরা ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা গ্রামের যারা আছে, গ্রামের যে পরিবারগুলো আছে, খেটে খাওয়া মানুষের যে পরিবারগুলো আছে, অসহায় দুস্থ যে পরিবারগুলো আছে, আমরা ধীরে ধীরে প্রথমে তাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এবং আমরা এই বছর, আগামী 1 বছরের জন্য যে বাজেট আমরা বরাদ্দ রেখেছি ফ্যামিলি কার্ডের, সেই বাজেটের উপরে ভিত্তি করে আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। সেই হিসাবে এটা আগামী বছর, তারপরে আরও 4 বছর থাকবে, এইভাবে আগামী 5 বছরে ধীরে ধীরে সকল পরিবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আগামী 1 বছরে যে সারা বাংলাদেশে, আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবার দিব, পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। সেই হিসেবে প্রত্যেকটি উপজেলায় গড়ে প্রায় 7,000 পরিবারের কাছে, প্রত্যেকটি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আমরা 7,000 পরিবারের কাছে গড়ে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। তখন ইনশাল্লাহ আগামী বছরের মধ্যে আপনাদের এইবার যেরকম 600 পরিবার পেয়েছেন, ইনশাল্লাহ আরও কয়েক হাজার পরিবার আপনারা ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবেন। আমাদের ফ্যামিলি কার্ড করার উদ্দেশ্য কী ছিল? এই যে আমি আসার সময় দেখলাম অনেকগুলো স্কুলের বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল। আমরা যেটা মনে করি, আমরা বিএনপি যেটা মনে করি যে এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে পুরুষের পাশাপাশি নারীদেরকেও শিক্ষা এবং একই সাথে অর্থনৈতিকভাবে আমাদের স্বাবলম্বী করতে হবে। আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষার জন্য ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন, শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। আমরা সিদ্ধান্ত করেছি যে এবার মহিলাদেরকে, নারীদেরকে আমরা
স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিকভাবে এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্বাবলম্বী করার জন্য খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন, বাকি একদম অনার্স পর্যন্ত, স্নাতক পর্যন্ত এবার ইনশাল্লাহ আমরা ফ্রি করব মেয়েদের জন্য, নারীদের শিক্ষার জন্য। নারীদের শিক্ষা ব্যবস্থা আমরা স্নাতক পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত, আমরা স্নাতক পর্যন্ত, অনার্স পর্যন্ত আমরা ফ্রি করব। এবং শুধু ফ্রি করব না, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা বৃত্তির ব্যবস্থা করব ইনশাল্লাহ সরকার থেকে। এবং শিক্ষার পাশাপাশি নারীরা বা মায়েরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই জন্য এই ফ্যামিলি কার্ড আমরা দিয়েছি। এই যে এখানে আমরা 3 জন মায়ের সাথে কথা বললাম, এর বাইরেও আপনারা প্রায় যে 600 মা আছেন, আপনারা নিশ্চয়ই গত 2 মাস যাবত যে ফ্যামিলি কার্ড পাচ্ছেন। হ্যাঁ, একবারে তো সব সমস্যার সমাধান হবে না, সংসারের সব সমস্যার সমাধান তো একবারে হয় না, কিন্তু এই 2 মাসে দেখেন অনেক বছর ধরে হয়তো কোনো কাজ আপনি করতে পারছিলেন না, হয়তো ওষুধ কিনতে সমস্যা হচ্ছিল, ওষুধ আনলে এটা আনতে পারেন না, এটা আনলে ওষুধ আনতে পারেন না, অথবা ছেলে মেয়ের শিক্ষার ব্যাপার, অথবা ছেলে মেয়ে কোনো একটা শখ করেছে কিছু জিনিস কিনবে, কাজেই এই জিনিসগুলো হয়তো আপনার পক্ষে সম্ভব হচ্ছিল না। কিন্তু এই ফ্যামিলি কার্ডটা পাওয়ার ফলে আমরা যেই বোনদের কথা শুনলাম তাদের কাছ থেকে আমরা জানলাম যে ফ্যামিলি কার্ড পাওয়ার ফলে একটু হলেও তাদের জন্য সুবিধা হয়েছে সংসারের কাজগুলো গুছানোর জন্য। আমাদের লক্ষ্য এটাই, আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের মায়েরা যাতে একটু হলেও ভালো থাকতে পারে, দেশের মানুষ যাতে একটু হলেই ভালো থাকতে পারে। প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আজকে আমাদেরকে যদি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, যদি দেশের মাদের হাতে, প্রত্যেকটি নারীর হাতে যদি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, তাহলে আপনাদের সাহায্য, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা বর্তমান বিএনপি সরকারের প্রয়োজন। বিএনপি সরকারকে আপনারা যদি, দেশের নারী সমাজ সকলে যদি বিএনপি সরকারকে সহযোগিতা করে, যদি বিএনপি সরকারের পাশে থাকে, ইনশাল্লাহ আমরা ফ্যামিলি কার্ড আস্তে আস্তে সারা দেশে পৌঁছে দিতে পারবো। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমাজে আমরা একটি বিরাট পরিবর্তন করতে সক্ষম হব ইনশাল্লাহ। কারণ ধীরে ধীরে শিক্ষার আলোয় আলোকিত হবে আমাদের নারীরা, একই সাথে অর্থনৈতিকভাবেও তারা ধীরে ধীরে শক্তিশালী হবে। আমরা একটি কথা বলি যে আমরা করব কাজ, গর্ব দেশ, সবার জন্য, সবার আগে যেমন বাংলাদেশ বলি, একই কথা আমরা বলি সবার জন্য বাংলাদেশ। আমরা বলি করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। সবাই যাতে এই বাংলাদেশে আমরা আগামী দিনে একটু ভালো থাকতে পারি, সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা দেশে সকলকে শান্তিতে নিয়ে চলতে চাই, দেশে আমরা সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে শান্তিতে আমরা চলতে চাই। আমরা যদি ধৈর্যশীল হই, আমরা সকলে যদি ধৈর্য সহকারে চলি, দাঁড়াও না ভাই, যারা স্লোগান দিচ্ছ এই ছেলেপেলেগুলো খুব ডিস্টার্ব করে। আমরা যদি সকলে মিলে ধৈর্য সহকারে চলি, তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসাবে গড়ে তুলতে পারবো। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আমাদের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে সকল ধর্মের মানুষ এই দেশে আমরা শান্তিতে বসবাস করেছি অতীতে। কাজেই বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে, কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না, বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। আপনাদের কাছে আবারও, আপনাদের কাছে এবং সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে, ধর্ম মত নির্বিশেষে সকল মানুষের কাছে দেশকে এগিয়ে নিয়ে যাবার, দেশকে পুনর্গঠন করার সমর্থন ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। ইনশাল্লাহ আবারও আসবো আপনাদের এলাকায়, আবারও আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে সবসময় গর্ববোধ করে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। বর্তমানে পৃথিবীতে আজকে থেকে 20 বছর, 25 বছর বা 30 বছর আগে যুদ্ধের ধরন যেমন ছিল, এখন যুদ্ধের ধরন পাল্টে গিয়েছে। আমরা চাই আমাদের যেটা লক্ষ্য, আমরা যেটা আশা করি, আমরা যেটা চিন্তা করি, সেটা হচ্ছে যে ইনশাল্লাহ ভবিষ্যতে একদিন বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বলুন, বাংলাদেশের সেনাবাহিনীর আর্ট বলুন, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সপার্টিস বলুন, সব নিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় আলোচনা হবে। তারা গর্ব ভরে বা তারা কেউ কেউ হয়তো হিংসা দৃষ্টিতেও বাংলাদেশের সেনাবাহিনীকে কথা বলবে। আমরা সেই দিনের অপেক্ষা করছি। সেনাবাহিনীর একটি মূল বিষয় হচ্ছে প্রশিক্ষণ,
আরেকটি মূল বিষয় হচ্ছে চেইন অফ কমান্ড। এইটি আমাদেরকে, কারণ ডিসিপ্লিন রক্ষা করতে হলে অবশ্যই চেইন অফ কমান্ড আমাদেরকে মানতে হবে। এই দুটোইকে যদি আমরা এক করতে পারি, তাহলেই একই সাথে টেকনোলজির যদি ইনপুট আমরা দিতে পারি, তাহলেই আমরা একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে সক্ষম হবো ইনশাআল্লাহ।